স্বৈরাচার হাসিনার আগে যে সমস্ত সরকার ছিল তাদের অবদানই বা আমাদের জন্য কেমন ছিল, ভবিষ্যতে আমাদের অবস্থার আদৌ কোনো পরিবর্তন হবে কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একটি বাক্য বলেছেন। এত মানুষ উপস্থিত হয়েছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, তিনি যাচ্ছেন ছেলের কাছে চিকিৎসা করার জন্য, সব কিছু মিলে বিমানবন্দরে বিএনপি সমর্থিত মানুষ বা দেশপ্রেমিকরা হাজির হয়েছিলেন। বেগম জিয়া তাদেরকে হাত দিয়ে বিদায় জানিয়েছেন। প্রত্যেকেরই চোখ আমরা দেখেছি ভিজেছে কম বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটি জনসমক্ষে মিজানুর রহমান আজহারী বলেছেন এবং এই সেম কথাটি বলেছিলেন বিপি নূর। তবে এই দুইজনের ব্যক্তির একই কথা, একজনের কথা শরীরে রেগেছে বিএনপির, আরেকজনের কথা কখনো পাত্তাই দিল না। এর কারণটা কি এবং এখন বর্তমানে মিজানুর রহমান আজহারীকে বিএনপি কি করতে চাচ্ছেন এবং আরেকটি সাথে আমরা একটি ভিডিও দেখি। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, সবচেয়ে বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাহফিলে তিনি অতীত যে স্বৈরাচার সরকার তারা কি কি করেছে এবং স্বৈরাচার হাসিনার আগে যে সমস্ত সরকার ছিল তাদের অবদানই বা আমাদের জন্য কেমন ছিল, ভবিষ্যতে আমাদের অবস্থার আদৌ কোনো পরিবর্তন হবে কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একটি বাক্য বলেছেন। সে বাক্যটি হচ্ছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। উনি কথাটা এইভাবে বলেছেন যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স বলার কারণে বিএনপি শিবিরে ওই যে আগুন লেগেছে আজকে 2-3 দিন ধরে, সেই আগুন কোনোভাবেই আমরা নিভাতে পারতেছি না। মানে বাংলাদেশের কোন রাজনৈতিক শিবিরে যদি আগুন লাগে, সেই আগুন তো নিভানোর দায়িত্ব আমাদের। আমরা যারা অনলাইনে কথা বলি, আমরা কোনোভাবেই সেই আগুন নিভাতে পারতেছি না, মানে তাদেরকে বোঝানো যাচ্ছে না। কথা হলো, এখানে তো কোনো দলের নাম মেনশন করা হয় নাই। আজহারী সাহেব কি কোনো দলের নাম নিয়েছেন? না, কোনো দলের নাম নেন নাই। তো বাংলাদেশে কি দল একটা, মানে আওয়ামী লীগ এখন নাই, আগে একটা দল ছিল, সেই দলের নাম আওয়ামী লীগ, সেই দল খেয়েছে, তাই তো? আচ্ছা, তো সেই দল এখন নাই, সেই দলের পরিবর্তে এখন কি দল একটাই, বিএনপি, আর কোনো দল নাই? আছে তো। তো তাহলে বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, গণ অধিকার পরিষদ আছে, নাগরিক ঐক্য আছে, এরকম আরো অনেক দল আছে না? তো অন্য কোনো দলের গায়ে লাগলো না, অন্য কোনো দল এটা নিয়ে সমালোচনা করছে না, আপনার গায়ে লাগলো কেন? আপনি সমালোচনা করছেন কেন? ওই যে কথায় বলে না, চোরের মন পুলিশ পুলিশ, মানে আপনি চুরি করেছেন, এই জন্য চোরকে নিয়ে একজন আলোচনা করেছে, আপনার গায়ে লেগেছে, কারণ চোরের মন পুলিশ পুলিশ, আপনি চুরি করেছেন এই জন্য আপনার গায়ে লেগেছে, আপনার নাম তো নেয়নি, তাহলে আপনার গায়ে লাগলো কেন? আপনি চুরি করেছেন, আপনি অপরাধী, এই জন্য আপনার গায়ে লেগেছে। এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো সেই দল তো জামাতও হতে পারে, সেই দল তো নাগরিক ঐক্যও হতে পারে, সেই দল তো ওই যে একজন ভাই বলেছে, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আসলেই তাই। নাগরিক ঐক্য তো একটা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক দল, জামাত ইসলামী একটা রাজনৈতিক দল। তারা তো সমালোচনা করতেছে না, তাদের তো গায়ে লাগলো না, আপনাদের গায়ে লাগলো কেন? তার মানে আপনারা খাচ্ছেন, আপনারা খাওয়ার জন্য রেডি আছেন, এজন্য আপনাদের গায়ে লাগছে। আপনারা চুরি করেছেন,
আপনারা দখলদারিত্ব করছেন, এই জন্য আপনাদের গায়ে লাগলো। তো যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করেছি। যেহেতু আগুন নিভানো যাচ্ছে না, তো আগুন নিভানোর জন্য আজকে আর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আজহারী সাহেব যে কথাটা বলেছেন, এটা তো আমি বললাম, আসলেও বলেছে কিনা চলেন আমরা একটু শুনি। নতুন উন্নয়ন একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আবার শোনেন, একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আবার শোনেন, একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। এই তো কথা। আজহারী সাহেব এটাই বলেছেন। আপনাদেরকে আমি 3 বার শোনালাম যাতে ভুল না হয়, তাই তো? এই কথাটা বলার কারণেই ওনাদের গায়ে লাগলো। তো ধরেই নিলাম যে উনি বিএনপির উদ্দেশ্যেই বলেছেন, এই জন্য বিএনপির গায়ে লেগেছে, তাই তো? তাহলে আরেকটা ভিডিও দেখাতেই তো হয় নাকি? চলেন সেই ভিডিওটা দেখে আসি আমরা, ভালো করে শুনবেন। এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোন নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার ভাবে। এই প্রশাসন ঠিক আবার এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোন নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার ভাবে। আবার এই প্রশাসন এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোন নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার ভাবে। কে? প্রশাসন ঠিক না করে আজহারী সাহেব যা বলছে, আজ থেকে 1 মাস আগে ঠিক একই কথা গণ অধিকার পরিষদের সভাপতি তো নাকি না আহ্বায়ক, যাই হোক, গণ অধিকার পরিষদের সভাপতি তো উনি নুরুল হক নুরু, ডাকসুর সাবেক ভিপি, একই কথা না? আজহারী সাহেব যা বলেছেন, দাড়ি কমা সেমিকলন সব এক। আজহারী সাহেবও বলেছেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই একই কথা 1 মাস আগে নুরুল হক নুরুও বলেছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন প্রশ্ন হলো, আজহারী সাহেবও কোনো দলের নাম মেনশন করেন নাই, নুরুল হক নুরুও কোনো দলের নাম মেনশন করেন নাই। তো নুরুল হক নুরু 1 মাস আগে একই কথা বলল, আপনাদের গায়ে লাগলো না, আপনাদের শিবিরে আগুন লাগলো না, কেউ কথা বলল না। কিন্তু একই কথা যখন আজহারী সাহেবের মুখ দিয়ে প্রকাশিত হলো, তখন আপনাদের বিএনপি শিবিরে আগুন লেগে গেল, তখন আপনাদের গায়ে লাগলো। এরপর আপনারা কোমরে একেবারে গামছা টাইট করে বেঁধে আপনারা একেবারে দল বেঁধে আজহারীর বিরুদ্ধে লেগেছেন। কেন এই দুমুখ নীতি? আপনারা না জিয়াউর রহমানের আদর্শ লালন করেন? জিয়াউর রহমান নাকি বলবো না, জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিল। তো আপনারা না জিয়ার আদর্শ লালন করেন? জিয়া কি এরকম দুমুখ নীতি অবলম্বন করতেন? জিয়াউর রহমান কি এরকম 2 মুখ নীতি অবলম্বন করতেন না। তো তাহলে একই বাক্য একজন রাজনীতিবিদ বললেন, যিনি আপনাদের দলের রাজনীতিবিদ না, তিনি বিরোধী শিবিরের একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। তিনি একই কথা 1 মাস আগে বললেন, আপনাদের গায়ে লাগলো না, আপনাদের শিবিরে আগুন লাগলো না। একই কথা বাংলাদেশের একজন আলেম বললেন, আর আপনাদের শিবিরে আগুন লেগে গেল, আপনাদের গায়ে লাগলো, আপনারা মাজায় গামছা বেঁধে তার বিরুদ্ধে লেগে গেলেন। বলেন আমাকে, আপনারা যারা বিএনপির রাজনীতি করেন, কর্মী সমর্থক নেতা যারা আছেন,
উত্তর দেন একটু। এখন আমি উত্তর দিলে তো বেশি হয়ে যাবে, এজন্য আমি দুইজনের বক্তব্যই আপনাদেরকে শোনালাম। বিচারের ভার আচ্ছা, আমি জিয়াউর রহমানের সমালোচনা করতে চাই না। জিয়াউর রহমানের বিরুদ্ধে মেজর ডালিম যে অভিযোগ করেছেন এটা আসলে খুব জঘন্য একটি অভিযোগ, মানে মারাত্মক একটি অভিযোগ। তিনি কোট আনকোট বলেছেন জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 4000 সেনা সদস্যকে হত্যা করেছেন। মেজর ডালিমের কথা, তার সহকর্মী, তার সহযোদ্ধা একসাথে মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে, তার কলিগ। তো যাই হোক, সেটা তার কলিগ 50 বছর পর জাতিকে জানান দিয়েছেন, জাতি জেনেছে। তো যেহেতু আজকে আমার জিয়াউর রহমানকে নিয়ে আমার আলোচনা না, আল্লাহ তাকে শান্তিতে রাখুক। একজন রাজনীতিবিদের ভুল ত্রুটি থাকে, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিক, আর যে ভালো কাজগুলো করেছেন সে ভালো কাজের জন্য আল্লাহ তাকে পুরস্কার দিক। দেশের জন্য সে তো অনেক কিছু করেছে, এটি তো অস্বীকার করার নেই। বাট যে সমস্ত সেনা সদস্যকে তিনি হত্যা করেছেন তাদের পরিবারের পক্ষ থেকে যদি তাকে ক্ষমা না করা হয় তাহলে ওই অপরাধের জন্য তিনি ক্ষমা পাবেন না। তো যাই হোক, আমি তাকে নিয়ে আলোচনা করবই না। আমি বর্তমানে থাকতে চাই, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেই জায়গায় থাকতে চাই। আমার প্রশ্ন হলো যে ভিপি নূর একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা। 1 মাস আগে তিনি যে কথাটি বলেছিলেন সেই একই কথা বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম তার ওয়াজে বলেছেন। তো রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা ওই বক্তব্য দেওয়ার পর বিএনপি ঘুমায়েছিল। উনিও তো অখ্যাত কেউ না, সলিমদ্দি কলিমদ্দি তো না। ভিপি নুরুল হক নুরু কি সলিমদ্দি কলিমদ্দি না? ভিপি নূর একজন জনপ্রিয় মানুষ। তিনি মিজানুর রহমান আজহারীর মতো তুমুল জনপ্রিয় না হলেও তিনিও তো একজন জনপ্রিয় মানুষ। বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম তাকে সবচেয়ে ভালো চেনে। আবার এই বক্তব্য তিনি ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে গোপনে বলেন নাই, জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। যমুনার মতো একটা টেলিভিশন চ্যানেল তার সেই বক্তব্য প্রচার করেছে। অবশ্যই বিএনপির নেতারা তার এই বক্তব্য শুনেছেন। বেশি দিনকার কথা না, গত ডিসেম্বরের 2 তারিখে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। আজ থেকে 1 মাস 4 দিন বা 5 দিন আগে। তো তার বক্তব্যও তো ভাইরাল, আপনাদের জানার কথা, শোনার কথা। তো তখন কথা বললেন না, একটা টু শব্দ করলেন না, নাকে তেল দিয়ে ঘুমালেন। আর আজকে আজহারী সাহেব বললেন আর আপনারা মাজায় গামছা বেঁধে তার পিছনে লেগে গেলেন। কারণটা কি? আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিএনপির নেতা কর্মী সমর্থক যারা আছেন, কারণটা কি? আমার এই প্রশ্নের জবাব আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ। কিন্তু কারণটা কি? আমি ব্যক্তিগতভাবে কারণটা খুঁজে বের করেছি। এটা আমার মন্তব্য, ভুলও হতে পারে। ভিপি নুরুল হক নুরু তিনি বিএনপির শরিক, বর্তমানে বিএনপির শরিক, এবং আগামী নির্বাচনে হয়তো বিএনপির সাথে অ্যালায়েন্স করে তারা নির্বাচন করবে। আমরা যতদূর সংবাদ মাধ্যমে জেনেছি যে ভিপি নুরুল হক নুরুকে অলরেডি বিএনপির পক্ষ থেকে একটা আসনে নির্বাচনের জন্য বলা হয়েছে। উনি বিএনপির সাথে নির্বাচন করবেন, তার মানে উনি বিএনপির এলাই, বিএনপির শরিক। যে কারণে ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। ছোট মানুষ বলে ফেলেছে, চুপচাপ থাকো। এখন প্রশ্ন হচ্ছে, আজহারী কি মানে তাদের দলের বাইরের কেউ? আজহারী কি কোনো বিরোধী দলের কেউ, অন্য দলের কেউ? না, আজহারী কোনো দলের প্রতিনিধি না, কোনো দলের নেতৃত্ব দেন না। কিন্তু তিনি একজন বক্তা। ওই যে আমাদের ফখরুল ইসলাম সাহেবদের আবার একটা চুলকানি আছে না, দাড়ি, টুপি, জুব্বা। মোল্লা মুন্সি দেখলি একটু চুলকায়। তো ভিপি নূর তো আর মোল্লা মুন্সি না। নাম্বার 1 তিনি রাজনীতিবিদ, নাম্বার 2 তিনি জেনারেল শিক্ষিত, নাম্বার 3 তিনি তাদের দলের এলাই, তাদের দলের শরিক। এই জন্য ওই যে মানুষ একটা কথা বলে যে মুখে আলো চাইল, কথা বলতে পারতেছে না, মুখে আলো চাইল, তো এই জন্য কথা বলা যাচ্ছে না। তো এই জন্য কথা বলা যায় নাই। কিন্তু এখন
আজহারি সাহেব মোল্লা মুন্সি মানুষ, নাম্বার ওয়ান মোল্লা মুন্সি মানুষ, মাথায় আমার মতো লম্বা টুপি, মুখে লম্বা দাড়ি, শরীরে লম্বা জুব্বা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে বক্তব্য শুরু করে। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে তিনি মোল্লা মুন্সি মানুষ। আর নাম্বার টু হচ্ছে এখানে জামাত সংশ্লিষ্টতা আবিষ্কার করা গেছে, উনি জামাত ঘরানার একজন বক্তা, অতএব তাকে ছাড় দেওয়া যাবে না। একেবারে নেতা কর্মীদেরকে উস্কে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, তারপরে তাদের নেতৃবৃন্দ যারা মোটামুটি পরিচিত, কেন্দ্রীয় নেতা সহ যারা একটু জনপ্রিয়, তাদের সবাইকেই আজহারির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। যে যখন সুযোগ পাচ্ছেন আজহারিকে খোঁচা মারতেছেন, জামাতকে মানে আজহারিকে পুঁজি করে জামাতকে সাইজ করতেছে আর কি। কিন্তু এতে করে কি আসলে আজহারির কোনো ক্ষতি হচ্ছে? না। আপনারা বলবেন যে আজহারির মাহফিল কি বিএনপির কর্মী সমর্থকেরা শুনতে যায় না? যায়। কিন্তু আজহারির বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতই বলুক, বিএনপির কর্মী সমর্থক যারা আজহারি ভক্ত তাদের কি ঠেকাতে পারবে? সামনের যে মাহফিলটা আজহারি সাহেবের হবে সেখানে বিএনপির কর্মী সমর্থকদেরকে ব্যারিকেড দিয়েও তো ঠেকাতে পারবে না বিএনপির নেতৃবৃন্দ, ব্যারিকেড দিয়েও ঠেকাতে পারবে না। অন্যান্য দল তো পরের ব্যাপার, জামাত, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে আম পাবলিক যারা, তাদেরকে তো কোনোভাবে ঠেকাতে পারবেই না। বিএনপি তার নিজের দলের কর্মী সমর্থকদেরকেও ঠেকাতে পারবে না আজহারির বক্তব্য শোনা থেকে। মোদ্দা কথা হচ্ছে আজহারির কিছুই হবে না। গোটা বিএনপি মিলেও যদি আজহারির বিরুদ্ধে এইভাবে বলতে থাকে, আজহারির কিছুই হবে না, কিছুই হবে না। এক। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, নায়েব ভাই জামাতের তো ক্ষতি হবে। কি হবে জামাতের? এমন কি বলেছে আজহারি? সত্য কথাটাই তো আজহারি বলেছে। আচ্ছা, আর একটা ভিডিও আবারও দেখাই। এটা সুযোগ যেহেতু আজ আমি দেখাবো না কেন, কারণ আজকে আমার নতুন দর্শকও থাকতে পারে, সুতরাং আমি কেন দেখাবো না, এই জন্য আমি দেখাই। কই গেল? আমি দেখাই, কারণ নতুন দর্শক যারা, তাদের তো আবার পারে নাই, সরাসরি গুলি করেও মানুষকে থামাতে পারে নাই। সো আবার যদি যারা এই গুলি করিয়েছে পুলিশকে দিয়ে, তারা যখন মাঠে আসবে এবং ভোটে কন্টেস্ট করবে, তখন মাঠে যে রক্তপাতটা হবে সেটা আপনি বন্ধ করেন। এত নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দ্রুত নির্বাচন যদি হয়, বিএনপি চ্যালেঞ্জ গুলো ফেস করবে। এবং নো, যেটা আমি মঞ্জু ভাইয়ের কথা নো বলছি, ইয়াস তো এতক্ষণ ব্যাখ্যা করলাম, নোটা হচ্ছে যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ আবার ওভার ব্লেস, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতা কর্মীরাও কনফিউজ। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরাট, জমি দখল, এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা? আচ্ছা, রুমিন ফারহানা যেটা বললেন, রুমিন ফারহানার এই বক্তব্যের সারমর্মই হচ্ছে নুরুর কথা, আজহারি সাহেবের কথা। তো রুমিন ফারহানা তো সরাসরি বলেছে এই কথাটা, রুমিন ফারহানা একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছে। তাহলে তো রুমিন ফারহানাকে তো দল থেকে বহিষ্কার করা উচিত। কিন্তু রুমিন ফারহানা তো এখনো বিএনপির পদধারী নেত্রী, তাই না? এখন কথা হলে সমস্যা হচ্ছে কি, আপনারা, এটা নতুন কিছু না, আমি আমার লাস্টের ভিডিওতেও বলেছি, গত 15 বছর মাজলুম দল বিএনপি এবং জামাতের পক্ষে কথা বলেছি। গত 15 বছর আওয়ামী লীগের দুর্নীতি, অপশাসন, জুলুম, নির্যাতন, টাকা পাচার, নারী ধর্ষণ, মাদক সেবন, মাদক ব্যবসা, সর্বোপরি দেশটাকে তারা ধ্বংস করেছে। এবং বিএনপি জামাতের নেতাকর্মীদের উপরে যে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, তার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের পক্ষে গত 15 বছর কথা বলেছি।
আমি না। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার নির্ধারিত ফ্লাইট টাইম ছিল 10টায়, কিন্তু তিনি 11টা পর্যন্ত তার চার্টার বিমানে উঠতে পারেননি, কারণ মানুষ বা তার ভক্তরা, তার অনুসারীরা তাকে যেভাবে ঘিরে ধরেছিল তাকে এক নজর দেখার জন্য বিদায় দেওয়ার সময়, সেই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল। এবং 7 বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখার পর যে দৃশ্য তৈরি হয়েছে, সবগুলো খবর আজকে জানাবো আপনাদের এই ভিডিওর মধ্যে। প্রিয় দর্শক, বেগম জিয়া বয়সের ভারে অনেকটা অসুস্থ এবং বয়সও বেড়েছে। বেশ আমরা বলতে পারি অনেকদিন ধরেই তিনি রাজনীতির দৃশ্যপটে নেই, এবং তাকে রাজনীতি থেকে এক প্রকার দূরে সরিয়ে রেখেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। এবং তিনি যত প্রকার চেষ্টা করেছিলেন বেগম জিয়াকে আমাদের দৃশ্য থেকে বাহির করে রাখতে, দূরে রাখতে পারেননি। মানুষের হৃদয়ে তিনি বসবাস করেছেন। কালকে রাতে তাকে বিদায় দেওয়ার জন্য আমরাও এয়ারপোর্টে ছিলাম। এয়ারপোর্টে আমরা তাকে যখন তাকে লন্ডন থেকে, বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার সময় তখন তাকে বিদায় দিতে গিয়েছিলাম। সত্যিকার অর্থে সেই দৃশ্যটা আমাদের চোখে পড়েছে। এত মানুষ উপস্থিত হয়েছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। তিনি যাচ্ছেন ছেলের কাছে চিকিৎসা করার জন্য। সব কিছু মিলে বিমানবন্দরে বিএনপি সমর্থিত মানুষ বা দেশপ্রেমিকরা হাজির হয়েছিলেন। বেগম জিয়া তাদেরকে হাত দিয়ে বিদায় জানিয়েছেন। প্রত্যেকেরই চোখ আমরা দেখেছি ভিজেছে কম বেশি। একটা দেশে এমন একজন নেত্রী, যিনি বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের জন্য তিনি লড়াই করেছেন। তার আপোষহীনতার গল্প আমরা সবাই কম বেশি জানি। কত রকম তার উপর বাধা বিপত্তি এসছে, কিন্তু কখনো তিনি পরাজিত হননি শত্রুর কাছে, এবং তিনি কখনো তার মাথাকে বিক্রি করেনি। তার কাছে 1-11 থেকে শুরু করে, আমরা যদি বলি স্বৈরাচার এরশাদের আমল, 1-11-এর আমল, এরকম ধাপে ধাপে তার কাছে বিভিন্ন রকম প্রস্তাব এসেছিল, বিভিন্ন সময় সুযোগ, যেগুলো শেখ হাসিনা যে সুযোগগুলো গ্রহণ করেছে বেগম খালেদা জিয়া গ্রহণ করেনি। তাকে নিয়ে যদি আসলে বলতে হয়, কি বলবো, যে বাংলাদেশে এমন নারী বা এমন নেত্রী বা এমন মহিষীর আর জন্ম হবে কিনা জানি না। এমন একজন নেত্রী যিনি তার পুরো চিন্তা চেতনা ধ্যান ধারণা সবাই দেশকে নিয়ে তৈরি করেছেন। দেশের জন্য তিনি কথা বলেছেন, দেশের জন্য লড়াই করেছেন, কখনো আপোষ করেননি। তিনি বহুবার ক্ষমতা যাবার সুযোগও পেয়েছেন। এই 1-11-এর মঈনুদ্দিনরাও তাকে অনেক প্রস্তাব দিয়েছিলেন, আপোষ করেনি। তিনি আপোষহীন শুধু কাগজে কলমে নন, তিনি বাস্তবে যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, এটা সত্যিকার অর্থে আমরা কি বলবো আপনাদের, যে এরকম নেত্রী বাংলাদেশে আর কখনো জন্ম নেবে কিনা সেটাও আমরা জানি না। আমি গাড়িতে বসে আছি বলে আমার ভিডিও ফ্রেমিংয়ে কিছু সমস্যা হচ্ছে, হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে। সব কিছু মিলে গেল একটা ব্যাপার। লন্ডনে তিনি যখন পৌঁছলেন, সেখানে উপস্থিত ছিলেন বেগম জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট মালিক ভাই, সেক্রেটারি কয়সার ভাই সহ অনেকে ছিলেন। যখন বেগম জিয়া হুইল চেয়ারে করে এগিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান তার মাকে দেখলেন, তখন মাকে জড়িয়ে ধরলেন, তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। লন্ডনের যারা তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মতো একটা দৃশ্য। তারেক রহমান হয়তো ভাবতে পারছিলেন না মাকে আর কখনো দেখতে পাবেন, কারণ পতিত স্বৈরাচার শেখ হাসিনা এতটা অমানবিক ছিল যে মার ছেলের জন্য দেখা না হয় এর জন্য সব রকম ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা তার সামান্য কালের চিকিৎসা, এটার চিকিৎসা, ওটার চিকিৎসা করতে পৃথিবীর যে কোনো দেশে চলে যেতেন। আর বেগম জিয়া এত অসুস্থ থাকার পরও তাকে দেশ থেকে বাহির হওয়ার অনুমতি দিচ্ছিল না। জিয়া অরফানেজ ট্রাস্ট একটা মিথ্যে মামলা, একটা সম্পূর্ণ মিথ্যে মামলা, যেটা পৃথিবীর সবাই জানে। সেই মামলায় তাকে কারাগারে রাখা হলো, তাকে অপরাধী সাজানো হলো। অবশেষে আমাদের নেত্রী, বাংলাদেশের নেত্রী, গণতন্ত্রের জন্য লড়াই করা সে মানুষ কন্যা, তো আমরা শেখ হাসিনাকে বলি, আসলে আমরা তাকে সেই উপমা দেব না। গণতন্ত্রের জন্য লড়াই করা বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া, তিনি তার ছেলের সঙ্গে দেখা করেছেন। ছেলে তার বুকে আছড়ে পড়েছে, কেঁদেছে, মাকে জড়িয়ে চুমু খেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ছবিগুলো দেখছেন।
মা আর ছেলে সেই ছবিগুলো, মানে সেই দৃশ্যটা আসলে অন্যরকম। খালেদা জিয়া কেঁদেছেন, তারেক রহমান কেঁদেছেন, আমাদের ভাবি জুবাইদা ম্যাডাম কেঁদেছেন, জাইমা রহমান তারও চোখ ভিজেছে দাদিকে পেয়ে। তারেক রহমান তার অনেক ঘনিষ্ঠকে বলেছিলেন যে কি অপরাধ ছিল আমার মায়ের বা আমাদের, যে আমাদেরকে আমাদের মায়ের কাছে যেতে দিচ্ছে না বা মাকে আমাদের কাছে আসতে দিচ্ছিল না। তারেক রহমান তার জীবনের মূল্যবান সময়গুলো মাকে ছাড়া একা কাটিয়েছেন। কল্পনা করেন, তারেক রহমানকে যখন দেশ থেকে লন্ডনে পাঠানো হয়, তার সেই দৃশ্যটা আপনারা দেখেছিলেন। তখন আমি চ্যানেল 1-এ ছিলাম, আমার সেই দৃশ্যটা মনে আছে। তিনি দাঁড়াতে পারছিলেন না, তাকে হুইল চেয়ারে করে তুলে, মানে স্ট্রেচে করে, কি বলে এটাকে, যে রুগীদের যে শুইয়ে নেওয়া হয়, সেটাই করে তাকে শুইয়ে নেওয়া হচ্ছিল। তার চেহারা মেহারা ভয়ঙ্কর এক আতঙ্ক, ব্যথা, যন্ত্রণা তার সারা শরীরে ছিল, কাতরাচ্ছিল সেই চোখগুলো। আজকে বিএনপি নেতাকর্মীদের দিকে তাকিয়ে হতাশ হই, লজ্জা পাই। বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যদি সবচেয়ে বেশি কোনো পরিবার নির্যাতিত হয়, সেটা এই জিয়াউর রহমানের পরিবার। একদিকে ছেলেকে, একদিকে মাকে, তারপর বেগম জিয়ার ছোট ছেলে কোকো, সেও মায়ের কাছে লাশ হয়ে ফিরেছে, আদরের ছোট সন্তান। এই দৃশ্যগুলো বাংলাদেশে অনেকে ভুলে গেছেন, আওয়ামী লীগরা ভুলে গেছেন, ভুলে গেছে বিএনপি লোকেরা, যারা আজকে বিএনপিকে বিক্রি করে খেতে চায়, যারা আজকে বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় অন্যায় করতে চায়। তারা বুঝতে পারছেন কত বড় ত্যাগ করেছে জিয়া পরিবার এই 15 বছরে। বেগম জিয়া তার ছোট ছেলেকে দেখেননি, লাশ দেখেছেন। বড় ছেলে তারেক রহমান অপেক্ষা ছিলেন তার মাকে দেখবেন, কিন্তু সেই ব্যবস্থা, মানে সেই সুযোগটি সরকার দিচ্ছিল না। তারাও ধরে নিয়েছেন হয়তোবা আর কখনো মা আর ছেলের দেখা হবে না। তাই হিথ্রো বিমানবন্দরে যখন বেগম জিয়া পৌঁছলেন, তারেক রহমান তার মাকে ধরে যেভাবে কাঁদলেন, যেভাবে বুকে জড়িয়ে দিলেন, এই দৃশ্যটা আসলে দেখার মতো। ইতিহাসে এইরকম স্টোরি, ইতিহাসের পাতা এইগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনা কেবল সাধারণ মানুষ নয়, রাজনৈতিক পরিবারগুলোর সাথে যা করেছে এটা বিশ্বাস করার মতো নয়। আজকে শেখ হাসিনা কোথায়? পালিয়ে আছেন। আর দেখেন বেগম জিয়া মানুষের হৃদয়ে বসবাস করছে। আজকে দেখেন তারেক রহমান, তার অপেক্ষায় পুরো বাংলাদেশ। কেন তার অপেক্ষায়? কারণ সবাই জানেন তিনি দেশটাকে আবার গড়বেন, এই দেশটাকে আবার ভাঙাচুরা থেকে তিনি মেরামত করবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ তার অপেক্ষায় আছে। দর্শক, বেগম জিয়াকে নিয়ে আমি একটা আলাদা লাইভ করব, একদম টোটাল স্টোরি আপনাদের তুলে ধরবো। তার সাথে আমার পার্সোনাল বেশ কবার যে দেখা হয়েছে, এটা আমি একাধিকবার বলেছিলাম, এটাকে আমি একটা অন্যরকম পরিবেশে একটা আলাদা স্টোরি করতে চাই। এবং তারেক রহমানের সাথেও আমার যে আলাদাভাবে দেখা হয়েছিল, সেটাকে নিয়ে একটা স্টোরি তৈরি করব। ওনারা, মানে তারেক রহমান এবং জিয়াউর রহমান, কিভাবে বাংলাদেশকে। দর্শক শুনছিলেন আমাদের ভিডিওগুলো এবং বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে কিন্তু তার ছেলের কাছে গিয়ে পৌঁছেছেন। এখানে আমি যে বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদেরকে বলবো, বিএনপির নেতাকর্মীরা যে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় তুলেছে এবং জামাতের বিরোধিতা করছেন সরাসরি, সেটি হলো মিজানুর রহমান আজহারীর যে বক্তব্যটি, সেই বক্তব্যটি নিয়ে এখানে মিজানুর রহমান আজহারী এই কথাটি বলার দ্বারা বিএনপি মনে করেছে যে তাদেরকেই বলেছে এবং তিনি কিন্তু তাদেরকে বলা উদ্দেশ্য নয়। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে, অর্থাৎ সবাই তো রেডি হচ্ছে। যারা রাজনৈতিক দল রয়েছে তারাই তো ভাবছে যে আমরা ক্ষমতায় হয়তো চলে আসব। কেউ কি নিজেকে ছোট ভাবছে যে আমরা হয়তো ক্ষমতায় আসতে পারবো না, হয়তো একটা সিট পাবো? এমন ছোট মনের মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলেরই না। সবাই কিন্তু ভাবছে, জামাত ভাবছে যে আমরা ক্ষমতায় চলে আসব, এবং যে চরমোনাই বিষয় তিনিও ভাবছে যে এবার মনে হয় আমরা ক্ষমতায় আইসা পড়তে পারি। এবং জমিও তারাও দেখলাম ব্যাপক প্রচার করছে, তারাও ক্ষমতায় চলে আসতে পারে। তবে এখানে বিএনপিকেই কেন মিজানুর রহমান আজহারী বলল, এটি কিন্তু তাদের কথা। আসলে এখানে বিএনপি ক্ষমতায় চলে আসছে এটা কিন্তু নয়, কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন তারেক রহমান বলেছে
যে আমরা ক্ষমতায় চলে এসেছি, বিষয়টি এরকম নয়, নেতাকর্মীদেরকে তিনি স্পষ্ট করেছেন। তারপরেও মিজানুর রহমান আজহারের এই কথা নিয়ে তারা ব্যাপক সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছেন এবং তারা কিন্তু সমালোচনা করছেন এবং মিজানুর রহমান আজহারের ওয়াজ মাহফিল বন্ধ করা পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তবে আমি মনে করি বিএনপি যদি কোনো অপরাধ না করে তারা আরেক ক্ষমতায় যাবেন, গিয়ে এমন কিছু করবেন যারা দেশ ও জাতি তাদেরকে কোনো অপবাদ না দিতে পারে, সেটি হলো জ্ঞানী নেতাকর্মীদের কাজ। আর এখন যারা আউমাউ করছে এরা উন্মাদ।